কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে তার সরকার একটা আলাদিনের দৈত্য পেয়েছে। সেই দৈত্যের কাছে যাই চাবে বাংলাদেশের মানুষ সেটিই পাবে, এবং এই দৈত্য আর কোনোদিনও ফেরত আসবে না। এখন সেই সুযোগটি তিনি হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন। এখন গত 1 বছরে আলাদিনের এই দৈত্য, যেই দৈত্যের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সেই দৈত্য বাংলাদেশের মানুষকে কি দিয়েছে? গত 1 বছরে 350-এরও বেশি লাশ বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে ভেসে উঠতে দেখা গেছে। তাদের অধিকাংশেরই পরিচয় অজানা, অজ্ঞাত। প্রতিনিয়ত মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঘরে ঘরে নারী এবং শিশুরা ধর্ষিত হচ্ছে। দেশের কোথাও কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম কোনো কিছু মানুষ লক্ষ্য করছে না। ফলে সব মিলিয়ে বাংলাদেশকে অনেকেই বলছেন যে মবের রাজত্ব কায়েম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি নিজে হচ্ছেন মব রাজা। এই অভিযোগ এখন, কিন্তু তিনি বলছেন তিনি সেই আলাদিনের চেরাগ পেয়েছেন। সেই চেরাগের দৈত্য বাংলাদেশের 5ই আগস্ট বেরিয়ে এসেছে, এবং সেই দৈত্যের কাছে বাংলাদেশের মানুষ যাই চাবে তাই পাবে। আসলে বাংলাদেশের মানুষ কোন দৈত্যকে পেয়েছে, নাকি বিগত বছরগুলোতে যেই দৈত্যগুলোকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার বোতলবন্দি করে রেখেছিল, সেই দৈত্যগুলো 5ই আগস্টের পরে ফিরে এসে মুক্ত পরিবেশে যেভাবে মানুষের উপর ছোবল মারছে, সেই দৈত্য কবে বোতলজাত বন্দি হবে আবার? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে, এবং এই প্রশ্নকে সামনে রেখেই আজকে আমার আয়োজন। আপনাদেরকে আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা থাকছেন তাদের সঙ্গে পরিচয় দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির নেতা, সাবেক কিংবা বর্তমান যাই বলি না কেন, আনিসুল ইসলাম মাহমুদ। তিনি মন্ত্রীও ছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই জাতীয় পার্টি থেকে মন্ত্রী ছিলেন। এবং আমার সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের দুজনকে প্রথমবারের মতো আমার এই আয়োজনে পেয়েছি। প্রথমে একটু যদি যাই, আনিসুল ইসলাম মাহমুদ, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি আলাদিনের চেরাগ পেয়েছেন। সেই দৈত্যের কাছে বাংলাদেশের মানুষের যা চাবে তাই পাবে, একটি মাত্র সুযোগ তাদের সামনে এসেছে। তো এই 1 বছরে জুলাই আন্দোলনের যে আলাউদ্দিনের দৈত্য, সেই দৈত্য বাংলাদেশকে কেমন রেখেছে? আপনারা কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আপনার এই চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি একটি কথা বলতে চাই। আপনি বলেছেন যে ডক্টর ইউনূস তিনি বলেছেন তিনি আলাউদ্দিনের চেরাগের মাধ্যমে দৈত্য পেয়েছেন, এবং ওই দৈত্য দিয়ে তিনি বাংলাদেশের সমস্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দিতে চান। আমি মনে করি ওনাকে যারা অ্যাডভাইস করেছেন তারা ভুল উপদেশ দিয়েছেন, কারণ তিনি কিন্তু কোনো দৈত্য পাননি, তিনি আলাদিনের দৈত্য পাননি। তিনি আমাদের যে সংবিধান আছে, সংবিধানের ধারা অনুযায়ী তিনি ক্ষমতায় এসেছেন। এখন সংবিধান সমুন্নত। আপনার সংবিধানের যেই রেফারেন্সের প্রভিশন আছে, মানে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে যখন শূন্যতা হলো, তখন সরকার গঠনের জন্য আপনার আমাদের সংবিধানের যে রেফারেন্সের প্রভিশনস আছে অ্যাপিলেট ডিভিশনে, সেই প্রভিশনসের আন্ডারেই তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটা সম্পূর্ণভাবে কনস্টিটিউশনাল একটা অ্যাপয়েন্টমেন্ট। দৈত্য পাওয়া যেত যদি 5ই আগস্টের পরে যদি সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতেন বা সাসপেন্ড করে দিতেন, তাহলে সাসপেন্ড করলে অবশ্য কম দৈত্যের সেই শক্তিটা কম হতো, আর অ্যাব্রোগেট করলে শক্তিটা সম্পূর্ণ হতো, এবং একটি নতুন সংবিধান তখন প্রণীত করা যেত। কিন্তু যেইভাবে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, এবং অবশ্য এইটা আমি বলবো সেদিন বাংলাদেশের মানুষ
সকলে মিলেই কিন্তু তাকে ক্ষমতা এনেছিল এবং আশা ছিল তিনি এসে দেশে একটা শান্তির পরিবেশ তৈরি করবেন, একটি নির্বাচন দেবেন এবং নির্বাচন দেবেন, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সাথে সাথে যেই দুর্নীতি ছিল সেই দুর্নীতি অপসারণ করবেন। কিন্তু এই যে ধারণা ওনার কাছে আপনার আলাউদ্দিনের চেরাগ তিনি পেয়েছেন, দত্ত তার হাতে আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বলে আমি মনে করি। তাকে এই সংবিধানের আওতার মধ্যে থাকতে হবে। আজকে যেই সব সংস্কারের কথা হচ্ছে, যেমন আমি একটা ধরি, যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছেন, দেখেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বর্তমান যে সংবিধান আছে এটার পরিবর্তন ছাড়া এটা করা যাবে না। এবং আমি মনে করি আজকে যেই সব সংস্কারের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা সংস্কারে, বিশেষ করে যেটা সাংবিধানিক সংস্কার, সেগুলো কিন্তু সংবিধান পরিবর্তন করা ছাড়া এবং সংবিধান পরিবর্তন করার একটা সুস্পষ্ট নীতিমালা আছে, সেটা হচ্ছে পার্লামেন্ট থাকতে হবে, পার্লামেন্টে এই সংবিধানের পরিবর্তন আনতে হবে এবং সেখানে সংবিধান সম্মত ভাবে এটা পাশ করে আইনে পরিণত করতে হবে। সুতরাং সেটার এখন কোনো সম্ভাবনা নেই। যেটা দরকার আছে আজকে, আপনি বলেছেন একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেছে, এটা সত্যি কথা। আপনার ইভেন 3 তারিখও অনেকে মনে করেননি যে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে এবং সরকার প্রধান দেশ ছেড়ে চলে যাবেন, এটা কেউ আশা করেন। সেই অর্থে সেখানে একটা বিপ্লব হয়েছে, মানুষ আশা করেছিল একটা পরিবর্তন আসবে। কিন্তু এই আপনার 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কেউ আসলে এই পরিবর্তনের জন্য রেডি ছিল না। আমি বলবো আমরা রেডি ছিলাম না। এবং যারা এই বিপ্লবটা করেছেন তারাও চিন্তা ভাবনা করেননি তারা কি চান। তারা যদি সত্যিই সেদিন চিন্তা ভাবনা করতেন তাহলে সেদিন বিপ্লবী সংস্কার এখানে অধিষ্ঠিত হতো, কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড হয়ে যেত। সেগুলো কিন্তু কোনো কিছুই সেদিন হয়নি। এখন যেটা হচ্ছে, এই পরিবর্তনগুলো আনতে হলে আমাদের নির্বাচনে যেতে হবে। এখানে দুটো জিনিস খুবই দরকার। একটা হচ্ছে যে অর্থনীতি, কারণ লোকজনের কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এমপ্লয়মেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রি স্লো ডাউন করেছে, চাকরির সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং এই অর্থনীতির উপর জোর দেওয়া, আমি বলবো এখানে ব্যাংকিং সেক্টরে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সামগ্রিক অর্থনীতির যে উন্নতি অনেকে আশা করেছিল এবং যে দুর্নীতি দমন করা যেত সেইটা কিন্তু আশানুরূপ ভাবে হয়নি। এবং নির্বাচনের কথা আজকে বলছেন ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথমার্ধে নির্বাচন হবে বলছেন, কিন্তু নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু সৃষ্টি করা হয়। আজকে অনেকগুলো মিথ্যা মামলা আছে, যারা রাজনীতি করেন বা যারা নির্বাচনে যেতে পারেন এদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে। এই মিথ্যা মামলাগুলো যদি না তোলা হয় তাহলে আপনি নির্বাচন করবেন কি করে? আপনি কিছুক্ষণ আগে আপনার যে ইন্ট্রোডাকশনটা দিলেন সেখানে বলেছেন কত মানুষ মারা গেছে, কিভাবে লোক পিটিয়ে মারা হচ্ছে, আপনি নিজেই বলেছেন কথাগুলো। এবং এই পরিবেশে, এই পরিস্থিতিতে এই 4 মাসে আর আছে, আজকে যদি সেপ্টেম্বর আমি চলে যায় তাহলে আছে 3 আর 1 মাস, 4 মাস। এই 4 মাসের মধ্যে আপনার নির্বাচন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। সকলে নির্বাচনের কথা বলছেন এখন, সেটা বিএনপি বলেন, সেটা জামাত বলেন, সেটা এনসিপি বলেন বা অন্যান্য দল যারা আছে তারা বলেন, আমরাও বলছি নির্বাচন আমরা চাই, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ তৈরি করার দরকার আছে সেইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমাদের মধ্যে এখন নেই। এই জন্য আমি মনে করি যে যে কোনো রকম একটা নির্বাচন যদি করা হয় এটা কিন্তু দেশের জন্য আরো সংকট ডেকে আনবে বলে।
জি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলেছেন। যদিও অনেকেই বলেন যে আপনারা হচ্ছেন গিয়ে ডক্টর ইউনূস সরকারের বি টিম। আমি জানি না এই অভিযোগের সত্যতা কতটুকু, নিশ্চয়ই আপনি ক্লারিফাই করবেন। কিন্তু আমি একটু যেতে চাই রাজ্জাকুল হায়দার চৌধুরী আপনার কাছে, যে আলাউদ্দিনের চেরাগের মাধ্যমে পাওয়া যে দৈত্যের বাংলাদেশ, এই দৈত্যের বাংলাদেশে আপনারা মুক্তিযোদ্ধারা কেমন আছেন, কেমন রেখেছে দৈত্য আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহচালক আনিসুল ইসলাম মাহমুদ ভাইকে। ওনার সাথে প্রথম বোধহয় সরাসরি দেখা। তো আপনি কিন্তু আপনার ওই প্রথম প্রশ্নের মধ্যেই একটা বলছেন যে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আমাদের দেশের যে অবস্থা চলতেছিল প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার আইন শৃঙ্খলার ক্ষেত্রে, জননিরাপত্তার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, যেখানে যান না কেন, ওই যে 5ই আগস্ট যে দৈত্যটা আমাদের উপরে ভর করছিল, সে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন এটাকে অনেকে বিপ্লব বলে, কিন্তু যিনি যিনি এই যে আপনার আজকে আমাদের সরকারের মানে শীর্ষে বসে আছেন, তিনি কিন্তু এটা ক্লিয়ার করছেন। গত বছর সেপ্টেম্বরে আপনার মানে আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনের সেই একটা সভাতে উনি পরিষ্কার বলেছেন, এটা কোনো সাডেন কোনো বিষয় ছিল না, এটা ছিল মেটিকুলাস ডিজাইনড প্রি প্ল্যান্ড। মানে আমরা তো এর আগেও শুনছিলাম আপনার রাশিয়ান গোয়েন্দা সংস্থা থেকে সরকারকে একটা মানে আপনার সতর্ক করা হয়েছিল, এখানে একটা ওই মানে আপনার আরব বসন্তের মতো একটা বসন্ত হইতে পারে, এবং অন্যান্য সেক্টর গুলো করা হচ্ছিল। লাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলছেন যে ইউএসএইড এর মাধ্যমে ডিপ স্টেটের মানে 29 বিলিয়ন ডলার এখানে আসছে এবং ভারতের 21 বিলিয়ন ডলার এখানে, 21 মিলিয়ন ডলার এখানে আসছে। তাহলে এই যে আইআরআই, এনইডি, এদের কথা তো বহুল প্রচারিত। তাহলে এটাকে আর যদি আমরা বিপ্লব বলি, আমাদের মনে হয় এটা আমাদের বিপ্লবের সংজ্ঞাটার সাথে আমাদের এটাকে আমরা বলতে পারি, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমরা বলতে পারি এটাকে এক ধরনের জঙ্গি উত্থান। এবং এই জঙ্গি উত্থানের কারণে এই ডক্টর ইউনূস সাহেব তারপরও যখন কি ওনার মতো একটা নোবেল লরিয়েট, উনি সারা বিশ্বে আপনার ওনার একটা পরিচিত মুখ, উনি আপনার বিভিন্ন জায়গাতে বক্তৃতা দিয়ে শত শত পুরস্কার মানে ওনার মানে ব্যাগে, আমরা মনে করছিলাম উনি একটা আধুনিক দেশ থেকে আসছেন, উনি এখানে একটা কিছু পরিবর্তন করবেন। উনি কি পরিবর্তন করলেন? উনি 5 তারিখে এখানে ক্ষমতা নিলেন, ক্ষমতা নিয়ে আর 8 তারিখে এসে ক্ষমতা নিলেন, বললেন কি এই যে ছাত্র সমাজ এটা হলো ওনার নিয়োগকর্তা। পরে দেখা গেল আর 9 কি 10 তারিখে এই নিয়োগকর্তারা গিয়ে কি করলো, সুপ্রিম কোর্ট ঘেরাও করে সেখানে আপিল বিভাগের এবং প্রধান বিচারপতিকে তারা মানে আপনার আলটিমেটাম দিয়ে কয়েক ঘন্টার মধ্যে স্টেপ ডাউন করাইলো। তারপরে কি হলো, তারপরে মানে 12 তারিখে ওনার 666 কোটি টাকার মামলাটা সেটা মানে বাতিল হয়ে গেল, ওনার বিরুদ্ধে বহু মামলা চলে গেল। তারপরে কি হলো, ওই আনিস ভাই বলছেন যে 106 মানে 6 অনুচ্ছেদের রেফারেন্সে উনি শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আছে। সেটা হলে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ, উনি সেটারে একটা রেফারেন্সটা কিভাবে কোথায় দেওয়া হলো, উনি সুপ্রিম কোর্টের কাছে সেটা নোটিশ দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের কোনো রিপ্লাই পাওয়া যায় নাই। পরে জানা গেল যে একটা রেফারেন্স দিতে হলে একটা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বসতে হয় আপনার প্রধান বিচারপতির সভাপতিত্বে। তখন আইএসপি এর রিপোর্টে কি দেখা গেল যে 5 তারিখ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের আরেকজন বিচারপতি ওনারা ক্যান্টনমেন্টের আশ্রয়ে ছিলেন। তাহলে কখন মিটিং হইলো? তারপরে মহসিন রশিদ সাহেব সুপ্রিম কোর্টে তখন খোঁজ নিয়ে দেওয়া হইলো রাষ্ট্রপতির কাছে এই ধরনের একটা মূল্যবান রেফারেন্স যাব যার প্রতি একটা সরকার মানে আপনার মানে শপথ নিবে, সুপ্রিম কোর্টে সেই রেকর্ডটা সেখানে নাই। তাহলে এটা কোত্থেকে আসলো? এবং এখন কথা হচ্ছে যে ওই যে সংস্কারের কথা আসতেছে, এসব কথা আসতেছে, ওনার সরকারের মানে মানে ইয়াতে পূর্বে কি শব্দ লেখা আছে? বাংলায় লেখা হইলো অন্তর্বর্তীকালীন, ইংরেজির লেখা হলো ইন্টারিম। তো ইন্টারিম গভর্নমেন্ট তো উনি সংবিধানের আন্ডারে শপথ নিয়া
আবার সংবিধানকে পুনর্লেখন করবেন, এই সংবিধান বাতিল হবে, কত কিছু সেখানে আসতেছে। তারপরে আবার এখন পিআর পদ্ধতিতে ভোট হবে, আবার কেউ বলতেছেন যে গণপরিষদের ভোট হবে। এইভাবে যে কথাগুলা মার্কেটে চলতেছে, আজকে আপনি মনে করেন যে এই ডক্টর ইউনূস সাহেব 3-0 একটা প্রবক্তা, যে প্রপার্টি 0, আনএমপ্লয়মেন্ট 0, কার্বন এমিশন 0। এখন 0টা অনেকগুলা প্লাস এখানে আপনারা পরিষ্কার বুঝেন। এই কয়দিন আগে গত 8ই আপনার সেপ্টেম্বর আপনার পিপিআরসি মানে আর কি পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, এটা হইলো হোসেন জিল্লুর রহমান হইলো এটা প্রধান, ওনাদের একটা মানে আপনার রিসার্চ রিপোর্ট বের হয়েছে। সে কিসের উপরে? প্রপার্টির উপরে। প্রপার্টি 2022 সালে বাংলাদেশের প্রপার্টি ছিল 18.7%, আর 2025 সালে সেটা দাঁড়ায় হলো 28%। তাইলে 2022 থেকে 2024 এখানে হয়তো 0.7% হয়তো কমছে, তাইলে প্রপার্টি বেড়ে গেছে 10%। আচ্ছা, তারপর আনএমপ্লয়মেন্ট বলছে উনি 0 করবেন। সম্প্রতি ওনাদের প্রিয় মানুষ দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন? দেবপ্রিয় বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে যে 28 লাখ পিপল অলরেডি চাকরি হারিয়ে ফেলছে। আসলে কিন্তু আমাদের বাজার রিপোর্ট বলে সেটা মোর দেন 60 লাখ। তারপরে উনি আনিস ভাই বলছেন ব্যাংকিং অবস্থাটা ভালো হয়েছে। আমি আপনার একটা রিপোর্ট দেই, শেখ হাসিনা যেদিন স্টেপ ডাউন করে সেদিন বাংলাদেশের মানে কমার্শিয়াল ব্যাংকগুলার খেলাপি ঋণের পরিমাণ ছিল 2.x মানে 286 লাখ আপনার 86 লাখ কোটি টাকা, আর এখন সেটা দাঁড়াই গেছে 5,30,00,000 উপরে। তাইলে 54 বছরে 2,86,00,000 টাকা হইলো খেলাপি ঋণ, আর 1 বছরে উনি করে ফেললেন প্রায় ডবল। তারপরে শেয়ার বাজার থেকে 90 লাখ থেকে 100 কোটি টাকা নাই। আগে তো সালমান এফ রহমান করতো, এখন কোথায় আছে? মানে এটা এই টাকাটা কে নিল? এটার আবিষ্কার করবে কে? তারপরে কার্বন এমিশন, উনি বলে যাতে আমি ধরে নিলাম এটা বাংলাদেশে কার্বন এমিশন এত হয় না, তাহলে কি আছে? পরিবেশ। আমি দেখলাম যে সাদা পাথরে পাথর নেই, জাফলংয়ে পাথর নেই, কোথাও মানে নদীতে বালু নাই। তাহলে উনি কোন জায়গাতে কি করছেন? উনি কি করতে পারছেন? ওই বললেন নদীতে লাশ আছে। তারপরে আপনার আমার দেশের উনি সংবিধান মানিয়া শপথ নিছেন। সেই সংবিধানে কি আছে? সেই সংবিধানে জাতির পিতার কথা আছে, সেই সংবিধানে 7ই মার্চের কথা আছে। এখন আপনি জাতির পিতার কথা বলবেন, আপনি ইয়ার কথা মানে আপনার এই সংবিধান 7ই মার্চের কথা বলবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার উপর অত্যাচার, আপনার উপর মোব লাগাইলেন। উনি আসার পরে কি করলেন? আপনি একটা কথা বলছেন মোব কালচার। উনি আসিয়েই মোব কালচার শুরু করছেন। ওনার বিরুদ্ধে সামান্য উনি বারে কথা বলছেন যে আপনারা মন খুলি কথা বলেন, আমার বিরুদ্ধে যত পারেন বলেন। ওনার আরেকজন আছে ডাস্টবিন, সে তো আরো বেশি বলে। রাজা যত বলে পারিষদ দল বলে তার 100 গুণ, উনি 1000 গুণ বলে। এখন কি হলো? এখন ওনার যেমন আপনার একটা টক শোতে একজন সচিব সাহেব কি বললেন? একজন আলোচক বললেন যে আওয়ামী লীগ নির্বাচন করার অধিকার রাখে না। তখন বললেন যে আওয়ামী লীগ অধিকার রাখে না কেন? আওয়ামী লীগ নির্বাচন তারা করতে দেন, তারা করলে দেখা যাবে। তারপরে বলছেন যে আপনি বলছেন 100টা চুক্তি আছে ভারতের সাথে, কোনটা গোলামী চুক্তিটা আমি দেখি নাই। ওনার এটুকু দোষ, ওনাকে নিয়ে গেলেন। আজকে খায়রুল হক সাহেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওনার রায় যদি আপনাদের পছন্দ না হয় ওনার বিরুদ্ধে মামলা করতে পারেন বা অন্য কোনো অ্যাকশন নিতে পারেন। উনি হত্যা মামলার আসামি। আজকে প্রফেসর বারাকাতে কি করলো? ওনার সাথে আমার প্রায় যোগাযোগ হইতো। 31 জন প্রফেসর মানে অধ্যাপক মানে ঢাকা ইউনিভার্সিটির, ওনারা একটা বিবৃতি দিলেন এসব মব সন্ত্রাসের বিরুদ্ধে। উনি 12টার দিকে আমাকে বিবৃতিটার কপি পাঠাইলেন, রাত্র মানে 10টার দিকে শুনি যে ওনাকে নিয়ে গেল। আর এগুলো কি করলো? এই খায়রুল হক সাহেবকে যখন কি কোর্টে উঠায়, ওনার মতো লোকের পিছনে হাত মোড়া দিয়া উঠাইলো। আর যখন কি যুদ্ধ অপরাধীদের বিচার হয়, এই যে নিজামী, এই যে সাইদি, এই যে মুজাহিদ, এরা তখন কোর্টে গেছে, এদের হাত করা ছিল, এটা যুদ্ধ অপরাধী এরা।
তাহলে উনি আজকে সংস্কৃতিটাকে কোথায় নিয়েছে? ওনার দৈত্যটা এখন যে উনি চটপট করতেছে, ওই আপনি যে বলছেন দৈত্যটা মনে হয় আস্তে আস্তে বোতলের দিকে ঢুকতেছে আর কি। ওনারা চটপট নেই। উনি এই ভদ্রলোক কয়েকদিন আগেও এই যখন উনি মালয়েশিয়া গেলেন, তখন মানে আপনার সিঙ্গাপুরের একটা আপনার মানে নিউজ এজেন্সি সিএনএ ওদের সাথে কি বলছিলেন, যদি উনি তারেক জিয়ার সাথে লন্ডনে গিয়ে চুক্তি করে আসছেন, কিন্তু এরপরও উনি বলছেন যে যদি সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনের প্রতিনিধি যারা আসবেন তারা তো মানে আগের অবস্থায় ফিরে যাবেন। এখন উনি বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হইলে দেশ ধ্বংস হয়ে যাবে। এদিকে ওনার এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচন। আবার আজকে দেখলাম পত্রিকায় 4টা মানে ইসলামিক দল, জামাত ইসলামী, হেফাজত ইসলামী, তারপরে চরমনাই, আরো কি একটা পার্টি আছে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া করবে না। তারপরে জুলাই সনদ যদি সংবিধানে সংযুক্ত না করা হয় তারা সেগুলা মানবে না। তো এই যে মানে এগুলা করে উনি হি ওয়ান্ট টু লিঙ্গার হিজ পজিশন, মানে আরো দেশটাকে মোটামুটি একটা ধ্বংসের পথে চলে গেছে। জাপানের মতো আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ডোনার, তারা বলছে যে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনালের যে পরিচালনার দায়িত্ব, তারা বলছে যে উই উইল নট টেক ইট ওভার। আপনি যে দেশে আপনার এই অবস্থা, একটা ইন্টিরিয়র গভর্নমেন্টের সময়, যে দেশে এত মব কালচার, সে দেশে কেউ বিনিয়োগ নিয়ে আসবে? উনি কি করতেছেন? বিনিয়োগ কোথায়? আমাকে একদিন একটা আলোচনা সবাই বলছে এই ভদ্রলোক এই পর্যন্ত একটা টয়লেট, এই সরকার একটা টয়লেটও করতে পারে নাই। কি করছে? বোয়িং কিনবে, ওই আপনার জাহাজ কিনবে, ওনাদের ওই জিনিসগুলা উনি আমার বন্ধ দিয়ে দিবে, উনি আমার মানে আপনার এই কি বলা হয়, আমার আগে সেন্ট মার্টিন দিয়ে দিবে, বন্ধ দিয়ে দিবে, করিডোর দিয়ে দিবে। ওনার হইলো উনি এই এজেন্ডা নিয়ে আসছে। জি, আনিসুল ইসলাম মাহমুদ, এই যে রাজ্জাকুল হায়দার চৌধুরী যে প্রশ্নগুলি করলেন, এগুলোর কি আদৌ কোনো উত্তর আছে কিনা? এগুলোর কোনো উত্তর নেই। প্রথম কথা হচ্ছে যে রাজ্জাকুল হায়দার চৌধুরী যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু নির্মম সত্য, এগুলোই হয়েছে। সেই জন্যই আমরা মনে করি যে এই সরকার যত তাড়াতাড়ি পারে নির্বাচন তাদের দিয়ে দেওয়া উচিত, এবং কিন্তু নির্বাচন যেন তেন ভাবে যেন না হয়। সেখানে যে মব কালচারের কথা বলা হয়েছে সেটা বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, এবং যেই নির্বাচন আপনার সংবিধান সম্মতভাবে নির্বাচন হতে হবে। কারণ এখন পিয়ার পদ্ধতি, আমরা নিজেরাও কিন্তু আপনি জানেন কিনা জানি না, জাতীয় পার্টি সবসময় পিয়ার পদ্ধতির পক্ষে ছিল এবং এখনো আমরা পিয়ার পদ্ধতির পক্ষে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার যে সংবিধান আছে সেই সাংবিধানিক উপায়ে আমাকে যেতে হবে। যে পার্লামেন্টে যে আমরা সেই পিয়ার পদ্ধতি ইন্ট্রোডাকশনের জন্য আমরা চেষ্টা করি, সেইটা করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আপনি বললেন যে জাতীয় পার্টি আমরা বিটিম, আমরা আসলে চাই যে দেশে একটা নর্মাল অবস্থা যেন ফিরে আসে, এবং সেটা একমাত্র উপায় হচ্ছে একমাত্র উপায় নির্বাচন। এই তো শেষ করতেন আপনি? না না না, আমি শেষ করতাম না। একমাত্র উপায় নির্বাচন, কিন্তু সেই নির্বাচন যে আপনি দলগুলোকে বন্ধ করে, যেমন আমাদের বিরুদ্ধে এখন আন্দোলন হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আমরা বিটিম হলে কিন্তু নিষিদ্ধ হতাম না। আমরা সবসময় জাতীয় পার্টির সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উই হ্যাভ অলওয়েজ বিন কনস্টিটিউশনাল। আমরা কোনো অরাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কখনো জড়াইনি। আমাদের যখন নির্বাচন এসছে আমরা নির্বাচন করেছি, এবং আজকেও আমি বলবো সেই নির্বাচনের জন্য আপনার যে এই বিভিন্ন দল আজকে বিভিন্ন জায়গায় গেছে, যেমন বিএনপি তারা পিআর পদ্ধতি অ্যাকসেপ্ট করবেন, ওনারা চান পিআর পদ্ধতি। তারপরে হচ্ছে যে এই ওনারা কারা পিআর পদ্ধতি তো চাচ্ছে আপনার জাতীয় পার্টি, পিআর পদ্ধতি চাচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি। আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনি একটু সময় নিয়ে আমাকে উত্তরটা দিয়েন। পিআর পদ্ধতি চাচ্ছে জাতীয় পার্টি এবং এনসিপি, তাহলে ওনারা জাতীয় পার্টি না, এনসিপি এবং জামাত ইসলামী, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ। এনসিপি এবং জামাত ইসলামী, রাইট। তো এবং যেহেতু পিআর পদ্ধতি করা এখন এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, সেই কারণে, আর জামাত যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে না বলে অনেকেই মনে করে, সেই কারণে তারা এটা প্রলং করতে চায়, এটা একটা বিষয়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা তো মানে আপনি বলছেন জাতীয় পার্টি সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, অনেক কিছু বলেছেন, কিন্তু জাতীয় পার্টির মধ্যে তো অনেকগুলো ফ্র্যাকশন আছে। জাতীয় পার্টির জিএম কাদেরের যে অংশ, সেই অংশ আর আপনাদের মধ্যে দূরত্ব আছে, তাই না? এবং আমাদের মধ্যে নীতিগত কোনো দূরত্ব নেই, বিকজ ওনারাও ডাইরেক্ট ভোট, বর্তমান যে ভোট আছে, যে ভোটের পদ্ধতি আছে সেটাতে চাচ্ছেন, আমরাও সেই ভোটের পদ্ধতিতে নির্বাচন চাই। রাইট, কিন্তু আপনি যে শুরুতে বলছিলেন যে ডক্টর ইউনূস ভুল পথে পরিচালিত হচ্ছেন, ডক্টর ইউনূসের চারপাশে পরামর্শদাতা এখন কারা? মানে আপনারা তো কাছাকাছি ছিলেন তার, তাহলে তিনি ভুল পথে কেন পরিচালিত হচ্ছেন? আমরা তো কখনো রাজনৈতিক ভাবে আমরা কখনো কাছাকাছি ছিলাম না, সামাজিক ভাবে বলতে পারেন, রাজনৈতিক ভাবে কাছাকাছি ছিলাম না। এবং উনি আসার পর থেকে আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা প্রথম একবারই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম ইমিডিয়েটলি আফটার টেক ওভার, ওই কনস্টিটিউশনের ব্যাপারে। তারপরে কিন্তু ওনারা আমাদেরকে আর ডাকেননি, কারণ কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, এনসিপি, অন্যান্য ইসলামিক কিছু দল, তারা আমাদের বিরোধিতা করেছেন। কেন করেছেন সেটা আমরা এখনো জানি না কি কারণে। কারণ আমরা 9 বছর যখন ক্ষমতায় ছিলাম, তখনও আমরা চেষ্টা করেছি যে একটা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে গড়ে ওঠে, এবং এর পরেও যখন নির্বাচন হয়েছে আমরা নির্বাচন করেছি। আমি আপনাকে বলি, অনেকে মনে করে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। আপনাকে আমি বলতে পারি 2014 সনে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করেছিলাম বিএনপির সাথে, এবং ওনাদের একজন শীর্ষ নেতা এরশাদ সাহেব এবং আমি আমার বাসায় আমরা সভা করেছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। সুতরাং আমরা আওয়ামী লীগের যে সহযোগী ছিলাম সেটা না, আমরা আমাদের নির্বাচন করেছি সেইভাবে। এবং আজকে যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে আনা হচ্ছে, এটা কি উদ্দেশ্য নিয়ে আনা হচ্ছে আমি জানি না। কারণ 2018 সনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপিও পার্টিসিপেট করেছে, জামাত ইসলামও পার্টিসিপেট করেছে, এবং সেটা আমরা 14 সনে যে নির্বাচন করেছি, যদি সেটা আমাদের বিরুদ্ধেও ধরেন, তবুও সেটা 2008 সালে নির্বাচিত সরকারের অধীনে। আর ওনারা যে 2018-তে করেছেন, যেটা আমরাও করেছি, সেটা কিন্তু ছিল 2014 সনের নির্বাচিত সরকারের অধীনে। সুতরাং এখানে যদি বলা হয় আমরা দোষী এই নির্বাচন করার জন্য, 18 নির্বাচন, 14 নির্বাচন, তাহলে তারা কিভাবে দোষী হয়? এই জন্য বলছি যে আমাদের এই নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করতে হবে, এবং সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের সাংবিধানিক যেই সব কর্মকাণ্ড আছে সেগুলোর মাধ্যমে নির্বাচন যদি না করে, যদি করার জন্য করে ফেব্রুয়ারি, তাহলে কিন্তু এই নির্বাচনে কোনো লাভ হবে বলে আমি মনে করি। এখন ডক্টর ইউনূস গতকাল তার বক্তব্যে বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এটা একটা বাংলাদেশের একটা নবজন্ম হবে, ভোটের মহা উৎসবের মধ্য দিয়ে নবজন্ম হবে বাংলাদেশের। হ্যাঁ, এখন নিবন্ধিত বেশিরভাগ দলকে বাদ রেখে কি ভোটের মহোৎসব করতে চায় রাজাকুল হায়দার চৌধুরী? না, সরি, আমি জাস্ট এটা বলে নিই যে উনি ইয়েকে না, নিবন্ধিত ওগুলোকে বাদ দেন। আপনি যে নির্বাচন, উনি বর্তমান পরিবেশে যদি নির্বাচন হয়, আমি মনে করি এটা আমাদের দেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে। কারণ বর্তমান যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এতগুলো মিথ্যা মামলা নিয়ে আপনার বৈষম্য করে, আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলি, অথচ এখন বৈষম্যের প্রশ্ন উঠেছে
এই দলের বিরুদ্ধে বৈষম্য, ওই দলের বিরুদ্ধে বৈষম্য, সেটা করে যদি নির্বাচন হয়, সে নির্বাচন আমি মনে করি না সাধারণ মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে। জি, রাজিকুল হায়দার চৌধুরী, আপনি কি মনে করেন? আমি তো যিনি নির্বাচনের করার কথা বলতেছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার মানে আপনার এই আশীর্বাদে একটা দল গঠিত হয়েছে, নতুন দল, আপনারা জানেন, এনসিপি নামে। তো সম্প্রতি একটা সংস্থার একটা আপনার জরিপ দেখা গেল যে এনসিপির গ্রহণযোগ্যতা 2.5%। এখন ইউনূস সাহেব ওই 2.5% প্রতিনিধিত্ব করেন। আর এ পর্যন্ত যতগুলা জরিপ উনি ক্ষমতা আসার অগাস্টের পরে হয়েছে, দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কোনো জায়গায় 50%-এর কম না, এবং সব জায়গায় 57%, 60% কোনো কোনো ক্ষেত্রে আছে। কারণ আওয়ামী লীগকে স্বৈরাচার বলা, আওয়ামী লীগকে অর্থনীতি ধ্বংস করে বলা, যে আপনার মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইয়ে দেওয়া হইলো। সরাই দেওয়ার পর কি হলো, আজকে জিডিপি আমার জিডিপি গ্রোথ মানে আমাদের কোভিড এর সময়ও 5.8 ছিল, এটা এখন বিলো 3। আমাদের ডক্টর দেবপ্রিয় নামে এক বিখ্যাত অর্থনীতিবিদ, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন, সেটাতে বলল যে $234 বিলিয়ন 15 বছরে আওয়ামী লীগ পাচার করে ফেলছে। তো ওনার ওই যে প্রতিবেদনটা যদি আমরা দেখবেন যে $234 বিলিয়ন সমান হইল বাংলাদেশি টাকায় 28,50,000 কোটি টাকা। তো আর বাংলাদেশের গত 15 বছরে টোটাল বাজেট ছিল 56 লাখ কোটি টাকা। আনিস ভাই তো পার্লামেন্টে ছিলেন, মন্ত্রী ছিলেন। এই যে টোটাল যে বাজেটটা হয়, বাজেটের কত পার্সেন্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, সরকারের খরচ কত হয়, এটা 60%-এর নিচে না। আমি ধরি 40, তাহলে 40% হলো উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট হয় 22,50,000 কোটি টাকা, 22,50,000 কোটি টাকা। তাহলে উনি বলতেছেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তাইলে 6 লক্ষ কোটি টাকা কি আমরা রিজার্ভ থেকে বা অন্য জায়গায় ধার করিয়া এগুলা কি পাচার করছি? আচ্ছা, নাম্বার 3, তাহলে পদ্মা সেতু, তারপরে এই যে হাজার হাজার উন্নয়ন গুলা হইলো, মেট্রো রেল হইলো, টানেল হইলো, মানে গ্রামীণ রাস্তা হয়েছে লাখ লাখ কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার হয়েছে আপনার আপনার সড়ক, তারপরে এতগুলা ইউনিভার্সিটি, এতগুলা মসজিদ হইলো। এটা কি ওই যে ইউনূস সাহেবের দত্ত কি করে দিছে এগুলা? এই যে আপনার এবং এই জিনিসটাই আবার লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস এর মতো পত্রিকা এগুলো ছাপায়। তো আপনারা জানেন এগুলো কিভাবে ছাপায়। এই দেবপ্রিয় এই রিপোর্টটা করার জন্য শুনছি আর কি, সত্যমিথ্যা জানি না, 83 কোটি টাকা নিয়েছে, 83 কোটি টাকা। আজকে ওই যে ঐক্যমতের কমিশন, সংস্কার কমিশন, কতগুলা কমিশন গঠন, প্রত্যেকটা কমিশনের পিছনে কত টাকা খরচ হচ্ছে। আপনি ইন্টারিম গভর্নমেন্ট, আপনার কোন মেয়াদ, আপনার প্রথম হইল যে আপনি 106 অনুচ্ছেদের অনুযায়ী যে আপনি শপথ দিচ্ছেন, সেই শপথ না প্রশ্নবিদ্ধ, এটা আপনি ভালো করে জানেন। এই যে ওনাদের সবচেয়ে কাছের বন্ধু জামাতের একজন অ্যাডভোকেট শিশির মনির ওদিন গোল টেবিল বৈঠকে উনি পরিষ্কার বলছেন যে এটা একদিন হাইকোর্টে একদিন সুপ্রিম কোর্টে একদিন চ্যালেঞ্জ হবে সেটা, বিকজ এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা ভুয়া বলেই সবাই বলতেছে, এটা ভুয়া প্রমাণিত হবে। তারপরে আপনি সংবিধানের আন্ডারে নির্বাচন নিয়ে আপনি সংবিধান বিরোধী কাজগুলো করতেছেন। আপনি কি করলেন? আজকে 13 মাস ক্ষমতা নিলেন, এর মধ্যে 12 বার আপনি করলেন, আপনার বিদেশ ভ্রমণ করলেন। আপনি কি একবার যাইয়া, রাষ্ট্রপতি তো সাংবিধানিক প্রধান, রাষ্ট্রের প্রধান, আপনি কি একবার যাইয়া তার কাছে রিপোর্ট করেছেন? বরং আপনি যখন ওখানে গেছেন, আপনি সেখানে সংবিধানের পরিষ্কার বঙ্গবন্ধু ছবি রাখার কথা আছে, আপনি বঙ্গবন্ধু ছবিটা নামিয়ে ফেললেন। আপনি মালয়েশিয়া নাকি যাইয়া আপনার ইয়েতে আপনার হাই কমিশনে সেখানে নাকি
ওনার ছবি না দেখিয়ে বঙ্গবন্ধু ছবি নামে বিভিন্ন হাই কমিশন বিভিন্ন এম্বাসিতে ছবি নামানো শুরু করলো। তো উনি তো ওনার যে মানে আপনার এখন হলো যে উনি মহা বিপদে আছেন, বিকজ আজকে আওয়ামী লীগের এখন হলো সাধারণ মানুষজন, ওই যে আনিসুর রহমান ভাই বলছেন সাধারণ একেবারে তৃণমূলের মানুষগণ, আপনি শেখ হাসিনাকে হাজারটা গালি দিতেন, কোনো সমস্যা ছিল না। আপনি যদি এটা টেক ওভার করতে পারতেন, আপনি যদি এটাকে উত্তোলন করতে পারেন না, আপনি কি করলেন? আপনার পার্সোনাল বেনিফিট এটা দুনিয়া দেখতেছে, আপনি সমস্ত মামলা উঠাই দিলেন। 666 কোটি টাকা সরকারের মানে আয় কর আপনি আপনার ইয়া করে দিলেন। আরেকটা আছে কেস 25 কোটি 12 লাখ, সেটাও আপনি খেয়ে ফেললেন। তারপরে এমন আনিস ভাই তো 2বার মন্ত্রী ছিলেন, আপনি কোনোদিন পার্সোনাল নামে আপনার পার্সোনাল নামে কোনো ব্যবসা আদায় করছেন এই সরকার থেকে? উনি আদম ব্যাপারে লাইসেন্স দেয় কিভাবে? আদম ব্যাপারে লাইসেন্স আমাকে যদি ফ্রিও দেয়, আমি তো দরিদ্র মানুষ, আমার দিন খাইতে দিন চলে, আমি জীবনে আদম ব্যাপারে লাইসেন্স নিব না। এটা অপমানজনক জিনিস আমাদের দেশের কালচারে এটা। উনি ইউনিভার্সিটি নিলেন, উনি ওই কি ওয়ালেট নিলেন, আপনার ডিজিটাল ওয়ালেট নিলেন। তাহলে ওনার যে চরিত্রটা উনি বিশ্বের কাছে আমাদের কাছে পরিষ্কার করলেন। উনি কি করলেন? সেই একটা ফিয়ার কালচার সৃষ্টি করলেন যে ওনার বিরুদ্ধে যারা আছে ওদের যেন মুখ খুলতে পারবে না, এই ভয়টা সৃষ্টি করছেন। আপনি 32 নম্বর ভাঙ্গা দিলেন, এদেশে মার্শাল ল আসছে, পাকিস্তান আর্মিরা আসছে, জেনারেল জিয়া আসছে, জেনারেল এরশাদ আসছে। এরা মানে এক সময় খালেদা জিয়ার সময় 2জন মানে যুদ্ধাপরাধী মন্ত্রী ছিল, তারা হয়তো কোনোদিন মানে 32 নম্বরের উপরে আঘাত করার মানে সাহস করে নাই বা করে নাই। আপনি করলেন। আপনি আমাদের দেশের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছেন, যেটা কেউ মুখ খুলতে না পারে। উনি কালকে কি বলছেন যে সমস্ত দরজা বন্ধ করে দেন যাতে স্বৈরাচার না আসতে পারে, স্বৈরাচার যাতে ঢুকতে না পারে। এতদিন বলেন স্বৈরাচারকে ফেরত দাও, তার বিচার করবো, তার ফাঁসি দিব। এখন বলতেছেন স্বৈরাচার ঢুকতে দিবে না। তো আমি একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে স্বৈরাচারকে ঢুকতে দিবে না, তো চারিদিকে বন্ধ করে দাও। তখন আমার মানে এক ভদ্রলোক আমার সেখানে কমেন্ট করলো, ভাই যদি মাটি ফুঁড়ে উঠে স্বৈরাচার যদি বের হয়ে যায় তাহলে কি করবে? বা যদি আকাশ থেকে টুপ করে পড়ে যায় তাহলে কি করবে? তাইলে উনি ওই যে আনিস ভাই সরাসরি বলতেছেন না, উনিও একই কথা বলতেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ মনে করেন যে আমি 57 ভাগ বলছি, আওয়ামী লীগ যদি 30 ভাগও থাকে 30% বাদ দিয়ে আপনারা করতে পারবেন। যেমন আওয়ামী লীগের সময় 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালের নির্বাচনে 24 সালে নির্বাচন মানে 18 সাল বাদ দিয়ে 24 সালে নির্বাচন হয়েছে, তখন মানে 2বার নির্বাচন হইলো বিএনপি কে ছাড়া। আপনি দেখবেন যে ভোটার উপস্থিতি খুব কম ছিল, 15-20%। কারণ হচ্ছে যে কি তখন তারা জানতো যে আরে আওয়ামী লীগের ক্যান্ডিডেট সেই তো জিতবে, আমরা যাই লাভ কি? আওয়ামী লীগের সমর্থক শেয়ার সেখানে যায় নাই। সেই রকমই একটা নির্বাচন যদি করে তাহলে আবার উৎসব মুখর হবে কেমন করে? আনিসুল ইসলাম না, এটা এখন উৎসব মুখরটা তো আপনি 2 রকম আছে, একটা হলো আমার উৎসব, একটা হলো আপনার উৎসব, সামগ্রিক লোকের উৎসব। কথা বুঝেন নাই জিনিসটা? ওনার উৎসব। আচ্ছা, আনিসুল ইসলাম মাহমুদ, ধরেন আমরা জাকসু নির্বাচন দেখলাম, এই মডেলে যদি নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, সেখানে কি আপনার মনে হয় জামাত ক্ষমতায় আসবে? না, এই মডেলে আপনার নির্বাচন সম্ভব না। এটা অল্প কিছু সংখ্যক আমাদের স্টুডেন্টদের নির্বাচন হয়েছে, সেখানেও আপনারা দেখেছেন রেজাল্ট বের হতে 3 দিন সময় লেগেছে। সুতরাং এই জাকসুর নির্বাচনে যদি 3 দিন সময় লাগে এই অল্প কিছু ভোট গণনা এবং তার ফল দেওয়াতে, সেখানে আপনার কিভাবে নির্বাচন হবে আমি তো বুঝি না। এবং সেই জন্যই বারবার করে বলছি আপনার সম্পূর্ণ প্রস্তুতি দরকার। এবং এইভাবে নির্বাচন ওনারা যেভাবে চিন্তা করছেন, ওনারা উৎসব মুখর বলছেন, উৎসব মুখর নির্বাচন কোনোদিনই হতে পারবে না, কোনোদিনেই হবে না। কারণ প্রথম কথা হচ্ছে যে যারা ভোট দিতে যাবে তাদের সিকিউরিটির ব্যাপারে গ্যারান্টিটা কি? কেবল সেটা না, আপনার নির্বাচনে ভোট দেওয়ার পরে তারপরে তাদের সিকিউরিটির গ্যারান্টিটা কি? কারণ বর্তমান এই ওনারা থাকার সময় যখন একটা নন পার্টিজান গভর্নমেন্ট আছে, তখনই আমরা দেখছি
মানুষের জীবনের সিকিউরিটি নাই, লোক মারা যাচ্ছে। আপনারা একটা পরিসংখ্যান দিয়েছেন যে কত লোক মারা গেছে 1 বছরে। সুতরাং এই অবস্থাতে আপনার সম্ভব না। আরেকটা জিনিস আপনি এটা মনে রাখবেন, একটা পারসেপশন আছে যে বিএনপি নির্বাচনে যাবে বর্তমানে, হয়তো এটার এখন একটা পরিবর্তন হচ্ছে এই দুইটা ইউনিভার্সিটির পরে। এবং তৃতীয় ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমার যেটা বিশ্বাস শিবির জিতবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে। তবে এইটার অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন করছেন, তবে আমি মনে করি না যে এই এই রেজাল্টগুলো দেখে আমরা ধরে নেওয়া উচিত হবে যে জামাত এখানে জিততে পারবে। কারণ হচ্ছে যে একটা জেনারেল পারসেপশন আছে বিএনপি জিতবে। তো বিএনপি যদি জিতে, যারা মাঠের প্রশাসন আছে, কারণ 151 সিট পেলেই তো আমি ক্ষমতায়, সুতরাং মাঠের যারা প্রশাসন আছে তারা তাদের এলাকায় যে নির্বাচন হবে সেখানে বিএনপির বিরোধিতা করবে না, কারণ ধরেই নেওয়া হয়েছে যে বিএনপি আসবে। সুতরাং এটা প্রায় একতরফা একটা নির্বাচন হয়ে যাবে বলে আমি মনে করি। এবং যেই জন্য আপনার জামাত আজকে পিয়ার নির্বাচনের কথা বলছেন, তার প্রধান কারণ হচ্ছে তারাও বুঝেন যে বর্তমান উপায়ে যে নির্বাচন হবে সেখানে কিন্তু তারা বেশি সিট পেতে পারবেন না। জি, এখন ধরেন আজকে ভাঙাপুরা উত্তাল আমরা দেখেছি, হ্যাঁ, নির্বাচনী সীমানাকে কেন্দ্র করে। এইরকম পরিস্থিতি আপনার কি মনে হয় যে সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা আছে রাজাকুল হায়দার চৌধুরী? বাড়ার তো এখন তো ধরেন আপনার সব জায়গায় অস্থিরতা আছে, সর্বক্ষেত্রে অস্থিরতা আছে। এখন হচ্ছে যে হয়তো ওই যে বললেন না, একটা স্পিলিং থেকে দাবানলদের সৃষ্টি হবে না, এটার কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে অস্থিরতা চারিদিকে আছে, অস্থিরতার কোনো শেষ নাই। আপনার আপনি যদি গাজীপুর যান, আর যদি আপনি যদি আশুলিয়া যান, যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেখানে যেখানে আছে সেখানে গেলে বুঝবেন। এই যে আপনার সালমান এফ রহমান, ওনার বিরুদ্ধে অভিযোগ থাকুক, কিন্তু ওনার যে ফ্যাক্টরি গুলো বন্ধ করে দেওয়া, 1 লাখ মানে লক্ষাধিক লোক সেখানে বেকার হয়ে গেল। তারপরে মানে আমাদের গাজী যে টায়ার ইন্ডাস্ট্রিটা পড়াই দিল, 800 কোটি টাকার প্রজেক্ট। সেখানে কি করতো, এই গাজী বাংলাদেশের 35% আপনার চাহিদা মিটাইতো টায়ারের। এখন সেই টায়ারটা আমরা আনতে হচ্ছে কোথেকে? ইন্ডিয়া থেকে আনতেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ খরচ করে। তো আপনাদের এখন হইলো যে কি, এই যে এতগুলা মানুষ বেকার, এগুলা কোন দিন সেটা বিস্ফোরিত হয়ে যায়, কদিন আপনি চাপা দিয়ে রাখবেন? কয়দিন আপনি মেটিকুলাস ডিজাইন দিয়া, কতদিন আপনি মব কালচার দিয়া, কতদিন আপনি চাপাইয়া রাখবেন? সবকিছু তো শেষ আছে। আজকে পুলিশরা মাঠে আছে, পুলিশদের এত পুলিশের যে মানে আপনার একটা অভিযোগ আছে প্রায় 3000 পুলিশ মারা গেছে। 3000 না হোক, মানে সরকার হিসাব করছে 44 জন মারা গেছে। তো 44 জন যে মারা গিয়ে থাকে, এই 44 জনের ব্যাপারে কোনো মামলা হইল কিনা, মানে এটা মামলা হইলো কিনা? তারপরে আমরা দেখেন কোর্ট গুলাতে আমাদের সিনিয়র মানুষদেরকে মানে কোর্টে উঠাচ্ছে, সেখানে সময় মব হামলা হচ্ছে। ওরকম একজন মবকে মানে অ্যারেস্ট করা হয়েছে, ওদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? কোনো মামলা হয়নি। আপনার ওই যে আমাদের প্রথম বলছেন মুক্তিযোদ্ধারা কেমন আছেন, আপনি 14 গ্রামে দেখছেন একজন মুক্তিযোদ্ধার গলায় প্রথম দিকে কেমন, মানে এভাবে অনেককে আপনার অপমান করা হইলো। তারপরে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন শামসুল হুদা সাহেব, আচ্ছা ঠিক আছে, উনি একটা অন্যায় নির্বাচন করছে উনি তাদের মতে, তো ওনাকে কি করা হইলো? মানে ওনার বাসায় গিয়ে জুতার মালা পরানো হইলো, তাকে মানে তার মুখে জুতা দিয়ে বিয়ে করা হইলো। আর ওই লোককে অ্যারেস্ট করার পরে 12 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হইলো। তারপর আপনি নারীদের কথা বলছেন, নারীরা এখন রিক্সায় উঠতে পারে না। নারীদের মানে কাপড় নিয়ে, মানে পরিধান নিয়ে কথা হয়, তাদের ড্রেস নিয়ে কথা হয়। তো আপনি এইভাবে কবে ছিলেন? আপনি ওই যে জামাতের কথা বলতেছেন, এই যে আপনার ডাকসুর যে নির্বাচনের কথা বললেন আপনি, ডাকসুর নির্বাচন আমরা সবাই জানি, জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, তারপরে হিজবুত তাহরী সব মিলাইয়া 2 থেকে 2500 ভোটের বেশি নেই, তাহলে 14,000 ভোট আসলো কোত্থেকে? সেই মেটিকুলাস, সেটাও একটা মেটিকুলাস ডিজাইন। এবং জামাত, ওই যে আনিস ভাই যেটা বলছেন, জামাত যদি জামাত যতই মিটিং এ লোক দেখাক না কেন, জামাতের বাংলাদেশের সমর্থন 3 থেকে 5%, কিছু বর্ডার এলাকাতে আছে, মানে 5-7টা সিট হয়তো তারা পেতে পারে।
এখন পিআর পদ্ধতি হইলে তারা যদি 10% ভোট পায়, তারা 30টা সিট পাইয়া যাবে, বলছে না? তাদের পিআর পদ্ধতিটা তাদের জন্য সুবিধা। এখন পিআর পদ্ধতিটা কে, হু উইল অ্যাপ্রুভ ইট, এটা পার্লামেন্ট করবে নাকি? আবার বলতেছেন এই যে গভর্নমেন্ট এটা মানে আবার মানে ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি আমরা খুঁজতেছি। আপনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পদত্যাগ করছে, এটা তো কার কাছে পদত্যাগ করলো? এটা রাষ্ট্রপতির কাছে কথা পদত্যাগ করার কথা। ওটা কি ওই সিটিটা পাওয়া গেছে? ওনার পদত্যাগ পত্র পাওয়া যায়নি। আচ্ছা, মনে করলাম পদত্যাগ পত্র যদি গ্রহণ করাও হয়, তাহলে রাষ্ট্রপতি কি করবে? স্পিকারকে বলবে পার্লামেন্ট ডাকার জন্য, নতুন সংসদের নতুন নেতা নির্বাচিত করার জন্য। তখন যদি ফেল করে, তখন পার্লামেন্ট ডিজার্ভ করে নতুন নির্বাচন দিবে। তাহলে ওনাদের টোটাল যে ওনাদের একটা ভয়টা কোন জায়গায়? ভয়টা হচ্ছে দত্তের ভয়টা ওই ওনাদের বেশি, বিকজ তারা তাদের আগা গোড়া সমস্ত কিছু অবৈধ। উনি যেসব কাজগুলা করছেন সবই অবৈধ। এখন তাদের যারা মাস্টার মাইন্ড কালকে দেখলাম, আজকে ইয়েতে একটা সোশ্যাল মিডিয়াতে বললাম, উনি বলছে যে ওই লন্ডনে যে ওনার উপরে আক্রমণ করা হইলো, উনি সেটাকে বলছে সেটা না, বলে তো আমাকে মওদুদি মবরা আমাকে হত্যা করতে চাইছে। তারপরে এনসিপির প্রধান বললেন কি, এখন আমরাও টার্গেট হয়ে যাব। মানে ওনাদের ইয়ের ভিতরে, উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ আছে ওদেরকে হত্যা করার জন্য। তাহলে ওনাদের অবস্থাটা হইলো ওই যে এই যে দত্তের যে এখন যে বোতল বলছেন না, এই বোতলের মধ্যে অর্ধেক প্রবেশ করছে আর অর্ধেক বাকি আছে, শুধু চিপিটা লাগানো বাকি আছে। ওকে, আনিসুল ইসলাম মাহমুদ, আপনারও কি মনে হয় যে আসলে দৈত্যগুলো, অসংখ্য দৈত্য আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকছে কিনা? এই প্রশ্নটি রাখলাম আপনার কাছে। সেই সঙ্গে আমরা দেখছি জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার একটা প্রক্রিয়া, একটা আলাপ আলোচনা নানান ভাবে হচ্ছে। তো জাতীয় পার্টিকে যদি নির্বাচনের বাইরে রাখে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা আসলে নির্বাচন করার সুযোগ পাবেন কিনা, আপনাদের কি ধারণা? সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কি আপনাদের কোন রকম কৌশলগত জোট কিংবা নির্বাচনী কৌশল হওয়ার কোন ছক এরকম কিছু আছে কিনা? না, প্রথমে আমি বলি যে এখানে একটা চাপ আছে, এবং এটা কি কারণে করছেন আমি জানি না। কারণ আমাদেরকে নির্বাচনে দেওয়ার এমন কোনো ঘটনা বা কোনো কিছু আমরা করেছি বলে আমার জানা নেই। যেটা আমি আগেই বলেছি, আমরা সবসময় একটা নিয়মতান্ত্রিক দল আছি এবং থাকব। যদি আমি অবশ্য বিশ্বাস করি যে আমাদেরকে যতই চেষ্টা করুক, এটা তারা নির্বাচন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না, এবং আমরা নির্বাচন ডেফিনেটলি করব। আপনি যে ইয়ের কথা বলছেন, দৈত্যরা যদি বোতলের মধ্যে ঢুকে যেত তাহলে কিন্তু ভালোই হতো। দৈত্যগুলো বাইরে থাকলে অসুবিধা, সুতরাং বাইরে আছে, অর্ধেক ঢুকেছে বলে আমার মনে হচ্ছে না। যদি ঢুকে যেত তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ যেই কথাটা আমি বলছি, দৈত্য যেই অর্থে, রূপক অর্থে আমরা যেটা বলছি, সেটা হচ্ছে যে বর্তমান দেশে যেই আইনের যে অবস্থা, আইন পরিস্থিতি, সেখানে আমার মনে হয় যে আমরা যে স্ফুলিঙ্গের কথা বললেন, এগুলো কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ সবার শেষে কিন্তু দেশটা আমাদের দেশটা, আর আমরা চাই না আরো ধ্বংস হোক, আরো খারাপ হোক। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যারা অন্যায় করেছে তাদের আপনি শাস্তি দেন, আইনি প্রক্রিয়া আছে, কোর্ট আছে, সেখানে আপনারা নিয়ে যান। জি, উনি একটা কথা বলেছেন চিফ জাস্টিসের ব্যাপারে। চিফ জাস্টিস যদি অন্যায় করে থাকেন, তার বিচার ডেফিনেটলি করা যাবে, কিন্তু তাকে নিয়ে, একজন চিফ জাস্টিস তিনি ছিলেন, তাকে নিয়ে আপনার যেভাবে অপমানিত করা হয়েছে, এটা কিন্তু কোনো সভ্য সমাজে এটা হয় না। আমরা যদি মনে করি এইটা এখানেই শেষ, এটা কিন্তু সত্যি না। এটা ভবিষ্যতে এর জন্য আমাদেরকে অনেক দাম দিতে হবে। আজকে কোর্টের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। আপনার ইয়েকে নিয়েই, এই খায়রুলকে নিয়েই ওখানে মারামারি পর্যন্ত হয়েছে কোর্টের মধ্যে। তো এগুলো তো কোনো সভ্য দেশে হতে পারে না। আর বিশেষ করে ডক্টর ইউনূস
আমি মনে করেছিলাম এগুলোর ব্যাপারে শক্ত হাতে দমন করবেন, কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে যেটা চিনি, তিনি কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি এগুলো ওনার সময়ে যথেষ্ট প্রশ্রয় কেন, পেয়েছে। কারণটা কি? অনেকেই কিন্তু এই অভিযোগটা করেন যে ওনাকে যেভাবে করে চেনেন আর ওনার যে বর্তমান কর্মকাণ্ড কমপ্লিটলি আলাদা। কারণটি কি মনে হয় আপনার, বলুন তো? এটার একটা কারণ হতে পারে, তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, এটা সত্যি। আজকে পৃথিবী জোড়া ওনার 3-0 বলেন, ওনার নোবেল প্রাইজ পাওয়া বলেন, ওনার বিশেষ করে ওনার যে অবদান, উনি যেটা অবদান করেছেন সেটা তো অস্বীকার করার উপায় নাই, আপনার ওই মাইক্রো ক্রেডিট। সুতরাং এগুলো উনি করেছেন, কিন্তু একটা রাষ্ট্র চালানো যেই যে এক্সপিরিয়েন্সটা দরকার, আমার মনে হয় তিনি তার সেটা বর্তমানে আমরা দেখছি না। কারণ তার সারাটা জীবন গেছে উন্নয়ন অর্থনীতি নিয়ে, এগুলো নিয়ে কাজ করা, এবং উনি যাদেরকে তার অ্যাডভাইজার্স করেছেন তারাও কিন্তু কেউ সরকার পরিচালনায় পারদর্শী না। সাধারণত যখনই আমাদের এখানে যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো আগে হয়েছে, তারা কিন্তু খুব ভালো কাজ করেছে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে। এখানে হয়ে গেছে কি, এই সরকারটার মানে কোনো পার্টিকুলার ফোকাস ছিল না। একদিকে তারা অনেক বড় স্বপ্ন দেখছিলেন, অনেক কিছু করবেন, সেগুলো করা যে সহজ না সেটা তারা বুঝতে পারছেন বলে আমি আশা করব। তারপরে হচ্ছে যে বিভিন্ন সংস্কার কিন্তু এত সহজে করা যায় না। আজকে ওনারা সংস্কারের কথা বলছেন, এই সংস্কারগুলো কিন্তু যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ জুডিশিয়ারি, এটা কিন্তু আমাদের সময় করেছিলাম। আমাদের যারা আজকে সংস্কারের কথা বলছে তারাই সেদিন এগুলোর বিরোধিতা করেছিল। প্রাদেশিক সরকারের কথা আমরা বলেছিলাম, পিয়ার সিস্টেমের কথা বলেছিলাম, এগুলো কিন্তু তারাই বিরোধিতা তখন করেছিলেন। আজকে তারা নিউ কনভার্টস এবং এই সংস্কার তো তারা এইভাবে করতে পারে না। সংস্কার করতে পারে যারা ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, এবং আপনি যদি কনস্টিটিউশন প্রথম দিনে বাদ দিয়ে দিতেন, রিভলিউশনারি গভর্নমেন্ট করতেন, আপনার প্রক্লামেশন দিতেন, ওই প্রক্লামেশনটা একটা দত্ত হতে পারত, কিন্তু প্রক্লামেশনটা আপনি দেননি। আপনি তো এসছেন রেফারেন্সের মাধ্যমে আপনার, এবং ইউ টুক ইউর ওথ অন দ্য কনস্টিটিউশন। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে কনস্টিটিউশনকে প্রিজার্ভ করা, নট টু ডিজোন ইট। এই কনস্টিটিউশনকে তো আপনি ডিজোন করতে পারেন না। সুতরাং এই যে মাল্টিফেসিড, কতগুলো কন্ট্রাডিকশন, বেসিক কন্ট্রাডিকশন, তাদের কতটুকু লিমিটেশন সেটা তারা বুঝতে পারেননি। তারা এখনো বুঝতে পারছেন না যে তারা বেসিক কোনো আপনার রিফর্ম তাদের দ্বারা করা সম্ভব না। যেটা তাদের দ্বারা সম্ভব এবং যেটা এখন অসম্ভব মনে হচ্ছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কনসেনসাস তৈরি করা, একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করা, যে আমরা নির্বাচনের পরে অল পলিটিক্যাল পার্টিস আর বাউন্ড বাই সার্টেন প্রমিসেস, এই প্রমিসগুলো আমরা পার্লামেন্টে এসে করব, এর বাইরে এটা করা সম্ভব না। এবং এখন যেটা মনে হচ্ছে সেটাও সম্ভব না, কারণ বিএনপি একদিকে যাচ্ছেন, অন্যান্য দলগুলো অন্যদিকে যাচ্ছেন। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যে কোনো কনসেনসাস ডেভেলপ করে সেটা ভবিষ্যতে কোনো পার্লামেন্ট ইলেক্টেড হলে তারা সেটা কার্যকরী করবেন, সেরকম কোনো কিছু, সেরকম একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবে বলে, বা পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে বলে আমি মনে করি না। তো এই প্রক্রিয়ার বাইরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কোন রকম কোন ছক, নির্বাচনী কৌশলগত অবস্থান, কর্মপন্থা এরকম কিছু হতে পারে কিনা? আমরা দেখেছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, আপনি সেই মহাজোট সরকারের পানিমন্ত্রী ছিলেন। তো এরকম মানে কোন ভবিষ্যতে এরকম কোন ছক হতে পারে কিনা? বর্তমানে নেই, বর্তমানে এখনো এরকম কিছু চিন্তা করা হচ্ছে না, কারণ আমরা আমাদের পার্টিগত কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করছি। আমরা নির্বাচনে যাওয়ার চেষ্টা করছি, এগুলো নিয়েই আমরা প্রথমে কাজ করছি।
আপনাদের পার্টিগত যে সমস্যাগুলো আছে, আমার খুব জানার ইচ্ছা যে এইরকম একটা সংকটের সময়ে জাতীয় পার্টির তো ঐক্য থাকা অনেক জরুরি ছিল। সেই ঐক্য কি আপনারা মনে হয় যে খুব দ্রুত অ্যাটলিস্ট নির্বাচনের আগে আপনারা আনতে পারবেন নিজেদের মধ্যে? আমরা 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 চেষ্টা করছি। আমরা ইনফ্যাক্ট এইবার আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেখানে আমাদের সাথে জনাব কাদেরের সাথে যে পার্থক্য সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম আমাদের থেকে যারা আগে চলে গিয়েছিল, যেরকম জনাব আনোয়ার হোসেন মঞ্জু, তারপরে শেখ শহীদুল ইসলাম, তারপরে আমাদের ফিরোজ রশিদ, এরা যারা বেড়ে গেছিল আমাদের পার্টি থেকে, আমরা চেয়েছিলাম সবকে ফিরিয়ে এনে যেসব ভাগগুলো হয়েছে সেইগুলোকে, সেই ফ্যাকশন গুলোকে এনে একসাথে ইউনাইটেড করার জন্য। সেইটা জনাব কাদের সাহেব তিনি সেগুলো তো রাজি না, এবং আমাদের পার্টির মধ্যে কিছু অগণতান্ত্রিক ধারা ছিল, সেগুলো আমরা বদলাতে চেয়েছি। যে হি ওয়াজ মোর দ্যান আ গড ইন আওয়ার কনস্টিটিউশন, এটা এরশাদ সাহেবের সময় করা হয়েছিল, তিনি কখনো মিসইউজ করেননি, এবং ইনি আসার পরে মিসইউজ করা শুরু করলেন। আর কিছু ইন্টারনাল জিনিস আছে যেগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না, কারণ ওগুলো যদি বলা বলি করি ভবিষ্যতে আমাদের যে ঐক্য প্রক্রিয়া, আমরা চাই ঐক্য, আমরা এন্টায়ার পার্টিটাকে ঐক্যবদ্ধ করতে চাই। কারণ আমাদের একটা জিনিস আমি জাতীয় পার্টি বলতে পারি, দেখেন আমাদের বিরুদ্ধে 1990 সনে যখন আমাদের বিরুদ্ধে আন্দোলন হয় তখন ডক্টর মিলন মারা গিয়েছিল। সেই মিলন মারা যাওয়ার সাথে আমাদের দলের বা এমনকি সরকারেরও প্রকাশ্যে কোনো রকম সম্পর্ক ছিল না। তারপরেও কিন্তু আমরা লোক যাতে মারা না যায় তার জন্য আমরা সেদিন ক্ষমতা হস্তান্তর করেছিলাম, এবং ক্ষমতা হস্তান্তর করে একটা কনস্টিটিউশনাল ওয়েতে কিন্তু আমরা ক্ষমতাটা দিয়েছিলাম। আমরা দিন চিফ জাস্টিসকে এনে ভাইস প্রেসিডেন্ট করেছিলাম, তারপরে এরশাদ সাহেব রিজাইন করলো, ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছিল। ওইটার থেকেই বোঝা যায় যে আমাদের যে রাজনীতির যে প্রক্রিয়া আমরা বিশ্বাস করি সেটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক একটা রাজনীতি। এবং আমাদের সেদিন ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা কিন্তু সেদিনও নির্বাচন করেছিলাম, যদিও নির্বাচনে আমাদেরকে সমান সুযোগ দেওয়া হয়নি, তারপরেও কিন্তু আমরা আপনি যেভাবে করে বলছেন ঘটনাগুলো হয়তো এরকম না, তবে আমার মনে আছে এরশাদ সাহেব তিনি আমাকে নিজেকেও কয়েকবারই এই কথাটি বলেছিলেন যে ডাক্তার মিলন যে মারা গেলেন যে জায়গাটিতে এবং যেখান থেকে তাকে গুলি করা হলো এটি সায়েন্টিফিক্যালি কোনোভাবে মেলে না, কারা গুলি করেছিল সেই তদন্তটি হওয়া দরকার। এটা এরশাদ সাহেব বহুবার আমাকে 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 যতবার তিনি সাক্ষাৎকার দিয়েছেন ততবারই তিনি এই কথাটি আমাকে বলেছিলেন। ঠিক একই রকম ভাবে আজকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু মিলন, ডাক্তার মিলন কিভাবে মারা গেলেন। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। একটা কথা দেখেন, পরপর যেসব সরকার এসছে তারা কিন্তু তাদের কেসগুলো ড্র করেছে। এক সরকার ছিল, তাদের বিরুদ্ধে পরবর্তী সরকার কেস করেছে, তারা আবার পরে এসে সেগুলো ড্র করেছে। এই সিকোয়েন্সটা কিন্তু চলছে, কিন্তু জাতীয় পার্টির এই সিকোয়েন্স হয়নি। মিলন মার্ডার কেস আমরা তো বন্ধ করিনি, এটা তো বারবার সরকার এসছে, কেউ এই কথা প্রমাণ করতে পারেনি এটার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক ছিল। আর আর মিলনকে মেরে জাতীয় পার্টির কোনো লাভ ছিল না। ইট ওয়াজ ভেরি আইসোলেটেড একটা ঘটনা। আমি আপনার সঙ্গে একমত। আমি যেটি রিলেট করতে চাচ্ছিলাম যে বর্তমানে দেখুন আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে যেখানে 52 জন জুলাই শহীদ, যারা জুলাই শহীদের কথা বলা হয়েছে, যারা এই আন্দোলনের কেউ ছিলেন না, যারা বিভিন্ন ঘটনায় মারা গেছে, কেউ জমি সংক্রান্ত, কেউ অন্যান্য কারণে। তো কিন্তু একটি ঘটনারও আজ পর্যন্ত এই গত 1 বছরে তদন্ত হলো না, অথচ এই জুলাইকে নিয়ে তারা এত গর্ব করতে চায়। নিশ্চয়ই এগুলির একদিন বেরিয়ে আসবে। কিন্তু রাজাকুল হায়দার চৌধুরী, আপনার কাছে যাওয়ার আগে আনিসুল ইসলাম মাহমুদ, আপনার কাছে যেটি আমার জানার ছিল আরেক জাতীয় পার্টির সংক্রান্ত বিষয়ে, যে ধরেন জাতীয় পার্টি এখন অনেকগুলো ভাগ, আপনি নিজেই বলেছেন যে জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, আন্দালিব রহমান পার্থ আর একটা জাতীয় পার্টি, সবগুলো মানে 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 ফ্র্যাকশন কি আপনার কি মনে হয় আপনারা এক প্ল্যাটফর্মে আনতে পারবেন? আমরা আনোয়ার হোসেন মঞ্জুর সাথে আমার কথা হয়েছে, ওনারা রাজি আছেন, শেখ শহীদ আসতে রাজি আছেন,
তারপরে ফিরোজ রশিদরা রাজি আছেন। সুতরাং এখানে পার্থর সাথে কথা হয়নি, আন্দালিব পার্থর সাথে কথা হয়নি এই জন্য যে সে বিএনপির সাথে একটা অ্যালায়েন্সে আছে। সেখানে ববি হাজ্জাজ জাতীয় পার্টির সাথে কোনো সম্পর্ক নেই। ববি হাজ্জাজ এক সময় উনি কাজ করতেন এরশাদ সাহেবের জন্য, সেটা। আরেকটা ব্যক্তিগত পর্যায়ে আমি আজকে একটা কথা বলতে চাই আমরা মাধ্যমে, এটা কখনো আমি কোথাও বলিনি, সেটা হচ্ছে যে on 2nd of August এই ইয়ের মধ্যে আমরা কিন্তু আমাদের কোম্পানি, আমার একটা টেক্সটাইল আউটফিট আছে, এটা শাসার ডেনিম, সেই কোম্পানির নামে আমরা 46 ফ্যাক্টরিজ, 46 পাবলিক এন্টারপ্রাইজেস একসাথে হয়ে সেদিন কিন্তু এই জুলাই আন্দোলনে আমরা নাম দিয়ে, নট অ্যাজ এ গ্রুপ, নট অ্যাজ একটা পার্টি বা কোনো কিছু না, কিন্তু অ্যাজ এ গ্রুপ বাই নেম আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়েছিলাম পত্রিকায়। 46 আমার ছেলে যেহেতু ওইটার ম্যানেজিং ডাইরেক্টর ছিল, ইয়াঙ্গার জেনারেশনের 46 গ্রুপ করা হয়েছে। এবং সেখানে সেদিন 2nd জুলাইতে রাত্রে তার স্টেটমেন্টে সে এতটুকু বলেছিল, যদি if there is going to be 1 point demand that we are going to support. এটা বলা হয়েছিল এই জন্য, because we wanted the bloodshed to stop. ব্লাডশেডটা স্টপ করার দরকার ছিল। কি কারণে হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে সেটা বড় কথা। বড় কথা হচ্ছে দেশটা বাঁচাতে হবে। আমরা এটা নিয়ে কিন্তু কোথাও যে ফলো করে বলিনি যে এই কারণে আমাদেরকে এই জায়গায় দিতে হবে বা ওই জায়গায় দিতে হবে। আনফর্চুনেট পার্ট হচ্ছে যে আজকে যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে, তাদের রক্তের উপর দিয়ে অনেকে কিন্তু মুনাফা নিচ্ছেন এবং মুনাফা নেওয়ার চেষ্টা করছেন। এইটা খুব দুঃখজনক। জি জি। তো এই যে বাংলাদেশে যে রক্তপাত বন্ধ করতে চেয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদরা আর রাজাকুল হায়দার চৌধুরী, আপনার কি মনে হয় সেটি বন্ধ হলো নাকি বাংলাদেশ আরো ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে? দেখেন, এখানে প্রশ্ন আছে অনেকগুলা। যেমন আপনি যেটা বলছেন, যেমন আজকে প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় কথা আছে 52 জন। আমার কিন্তু সময় প্রায় শেষের দিকে, একটু সংক্ষেপ করে। না, আমি এটা বলছি, 52 জন স্বাভাবিক মৃত্যু, তাদেরকে শহীদ দেখানো হলো। এর আগে আমরা বিভিন্ন ভাবে দেখছি যে অনেক যাদেরকে শহীদ ঘোষণা করা হয়েছে তারা লুকাইছিল, তারা আপনার প্রকাশ্যে আসিয়ে বললো যে আমি শহীদ হই নাই, আমার মৃত্যু হয় নাই। তারপরে আবার আরেকটা কোশ্চেন আছে, 7.62 রাইফেলের গুলিতে কতজন মারা গেছে, সেই পরিসংখ্যানটাও আসবে। কারণ হচ্ছে এটা আমাদের কথা না, ওনাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনই এই কথাটা বলছেন যে যতজন শহীদ হয়েছেন বা যতজন আহত হইলেন এদের বেশিরভাগই 7.62 গুলিতে, এবং সেটাও ওই মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা। আর যেটা ইউনূস সাহেবের কথা বলছেন যে উনি মানে পৃথিবীতে নাম করা মানুষ, এটার মধ্যে নাম করার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু মবটা সৃষ্টি করছেন উনি। এই যে আইন শৃঙ্খলা যে অধোগতিটা আজকে যে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি উনি করছেন, কারণ উনি প্রথম দিনে সার্টিফিকেট দিয়েছেন কাকে, এই ছাত্ররা আমার নিয়োগকর্তা। তারপরে উনি এদেরকে কোথায় পাঠালেন, যখন যেখানে সমস্যা হয়েছে সেখানে পাঠালেন। উনি ওদেরকে পাঠিয়ে দিলেন আপনার সুপ্রিম কোর্টে, উনি ওদেরকে পাঠিয়ে দিলেন বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে উনি পাঠিয়ে দিলেন আপনার। এখন 100% মিডিয়া হাউস ওদের দখলে। আপনি কি মনে করেন মিডিয়া আমাদের বন্ধু বান্ধব অনেক আছে না, আমার সিনিয়র ম্যান, ওরা বলছে যে তাই ওরা লিস্ট দিয়ে দিচ্ছে এই লোকগুলোকে তোমরা এখান থেকে আউট করো। হ্যাঁ, তো এখন হলো আমরা আগে কি করতাম, বিটিভি দেখতাম না, অন্যান্য চ্যানেল গুলো দেখতাম। শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার বলেন, যতগুলা চ্যানেলে টক শো হইতো, প্রত্যেকটা টক শোতে আওয়ামী লীগের যদি 1 জন বা 2 জন থাকতো, বিরোধী পক্ষের একজন সমান ব্যালেন্স করা হইতো। সেদিন তো প্রথম আলোর কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা হয় কোন কি লেখা কি লিখে কোনদিন বন্ধ ছিল? এই যে আপনার মাহমুদ আনাম সাহেব কি বন্ধ করছে?
কোনো দিন তো বন্ধ করে নেই। আদি বন্ধু দেবপ্রিয়রা সিপিডিতে যাইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না, ইফতেখারুজ্জামান বারবার কথা বলছে না, ইফতেখারুজ্জামান একদিন কথা বলছে না, বিএনপি যখন ক্ষমতায় ছিল 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। আর এখন আসিয়া মানে এখন মিস্টার মানে দেবপ্রিয় যে ইয়েটা মানে শ্বেতপত্রটা প্রকাশ করলেন, এটা একটু আগে আপনাকে বলছি। তো সুতরাং এই যে মব সৃষ্টি, 32 নম্বর ভাঙ্গা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা, 7 জন বীর শ্রেষ্ঠের মানে মানে আপনার ভাস্কর্য ভাঙ্গা থেকে আরম্ভ করিয়া মুক্তিযুদ্ধকে, আর গ্রামে গঞ্জে মিনিমাম 8 থেকে 10 লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙা হইলো। তারপরে দিয়া এই যে আমরা সালমান এই প্রমাণ তো দোষ করলো, উনি তো জেলে গেছেন, ওনার তো অ্যারেস্ট করছেন, ওনার বাড়িটা পড়াইলেন কেন, ওনার ফ্যাক্টরি পড়াইলেন কেন? এইভাবে তো হাজার হাজার বাড়ি পড়ানো হয়েছে। এইভাবে তো মানে একটা উপজেলাতে আমাকে বলছে 200 বাড়ি পড়ানো হয়েছে একটা উপজেলা শহরে। তো এই যে আপনি একটা সৃষ্টি করছেন, এটা কি আপনি কি বন্ধ করার চেষ্টা করছেন? ইউ ডিড নেভার। তাহলে আপনাকে ওনাকে ওই শান্তির সার্টিফিকেটটা আমরা কোনোদিন দিতে পারবো না। জি, আমি শেষ করব আনিসুল ইসলাম মাহমুদ আপনাকে শেষ প্রশ্নের মধ্য দিয়ে, সেটি হচ্ছে বিএনপির ভূমিকা কেমন দেখছেন? তারা কি রাজনৈতিকভাবে পরিপক্ক ভূমিকা রাখতে পারছে? তারা যদি আমরা যেটা দেখছি সেখানে দেখছি তারা সেটা পারছেন না। তারা যখন 5ই আগস্টের পরে অনেকে মনে করেছিল যে বিএনপি ইজিলি ইলেক্টেড হয়ে আসবে, আজকে কিন্তু প্রশ্নবিদ্ধ। আজকে ইউনিভার্সিটিতেও যে রেজাল্ট গুলো হয়েছে এগুলো কিছুটা যে তাদের নিচের দিকে যে কর্মী বাহিনী আছে, উপজেলায় বলেন জেলায় বলেন, তাদেরকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন, এবং তাদের যেসব কর্মী বাহিনী আছে তারা কিন্তু যেই একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এটা জনগণ অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং তারই প্রতিফলন আমি মনে করি কিছুটা ইউনিভার্সিটির ইলেকশন গুলোতে হয়েছে। এবং যারা নেতৃস্থানীয় আছেন তারা যদি কঠোর হতেন, তারা যদি এদেরকে আরো শৃঙ্খলার মধ্যে আনতে পারতেন, তাহলে হয়তো মানুষের বিশ্বাসটা তাদের উপর বাড়তো। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে মানুষ তাদের উপর ওইভাবে আর বিশ্বাস করতে পারছে না। তারা মনে করছে যে দেশ আবার একটা অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি না আপনার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি শেষ করব, মানে বলছিলাম যে রাজাকুল হায়দার চৌধুরী যদি একদম 30 সেকেন্ডের মধ্যে বিএনপি কে নিয়ে কিছু বলতেন। না, বিএনপি হোক, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল হোক, সবার কাছে আমাদের একটা আহ্বান আছে। বাংলাদেশে যেই আমাদের মুক্তিযুদ্ধটা, আমাদের যে স্বাধীনতার পরে আমাদের যে একটা সংবিধান, আমরা পাকিস্তান আমলে 23 বছরে আমরা কোনো সংবিধান পাই নাই ওই দেশটাতে। আমরা অনেক রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তবিন্দু, 6 লাখ মা বোনের আত্মত্যাগের একটা নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান রচনা করছিলেন। সেই সংবিধানের 4টা মূলনীতি আছে। মূলনীতিগুলা কি সবাই জানেন আপনারা? বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। আর সংবিধানের আরেকটা জিনিস আছে, পৃথিবীর সব দেশেই যে এইসব ধরনের বিপ্লবের মাধ্যমে যখন কি মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন হয়, সেখানে একজন জাতীয় স্থপতি আছে। হ্যাঁ, স্থপতি আছে বঙ্গবন্ধু। আর একটা আমাদের যেই জাগরণের স্লোগান জয় বাংলা দিয়ে আমরা দেশটা স্বাধীন করলাম, এই আমাদেরকে সবাইকে এই জায়গায় একমত হইতে হবে। একমত হওয়ার পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি থাকবে। এখন আমাদের বিপদ হয়ে গেল কোন জায়গায়? আওয়ামী লীগের অনেক ল্যাকিং আছে, কিন্তু আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাই, আমরা মনে করি যে আমরা দেশের বিরুদ্ধে চলে গেলাম। এটি আমাদের দেশের মধ্যে আনফরচুনেট। মুক্তিযুদ্ধ একটা আজকে 54 বছর পরেও আমরা বলি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি। একটা দেশে বিপক্ষ শক্তি কিভাবে থাকে? তো আমরা বলবো যে যেখানে আছেন না, আপনাদের গায়ে বিপক্ষে শক্তির এই তকমাটা লাগাবেন না। দয়া করে ওই সংবিধানের 4 মূলনীতি, জাতির পিতা, জয় বাংলা, এটা মেনে রাজনীতি করেন। আমরা যারা রাজনীতির বাইরে আছি, আমাদেরকে আমাদের মতটা মানে বারে মানে মতটা পরিবর্তনের করার সুযোগ দেন। আমরা এখন বিপদে আছি। বুঝতে পেরেছি। আনিসুল ইসলাম মাহমুদ এবং রাজাকুল হায়দার চৌধুরী